বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। করোনার এই বিশেষ পরিস্থিতিতে ঠাকুরগাঁ সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ খায়রুল আলম, প্রভাষক বাংলা, ঠাকুরগাঁ সরকারি মহিলা কলেজ। আমি শুরুতেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর আবু বকর সিদ্দিক মহোদয়কে, যার ইচ্ছা এবং চেষ্টায় আমাদের এই অনলাইন ক্লাসসমূহ ইউটিউব চ্যানেলের পাশাপাশি ঠাকুরগাঁয়ের যে স্থানীয় টিভি চ্যানেল TCN সেখানেও নিয়মিত প্রচারিত হচ্ছে। আজকে এবারে যারা নতুন ভর্তি হয়েছ, নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থী, তাদের উদ্দেশ্যে আমার আজকের এই ক্লাস বাংলা প্রথম পত্র। তোমরা বোর্ডে দেখছো যে বাংলা প্রথম পত্র এবং তার সিলেবাস সম্পর্কে আলোচনা করা হবে আজকে, এবং সময় পেলে একটা গদ্য সম্পর্কে আলোচনা করা হবে। তো তোমরা অনেকেই ইচ্ছায় এবং অনিচ্ছায় আমাদের এই কলেজে ভর্তি হয়েছ। ভর্তি যেহেতু হয়ে গেছো, এখন পড়াশোনা শুরু করো, মন খারাপ না করে পড়াশোনা শুরু করে দাও। আমরা এই কলেজের টিচাররা আমাদের যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে ভালো কিছু দেওয়ার। তো তোমরা জানো যে বাংলা টেক্সট বই, যেটা এবার বাংলা, ইংরেজি এবং ICT এই তিনটা বই NCTB বা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এরা নিজেরাই প্রকাশ করেছে, এবং নির্ধারিত একটাই বই বাংলা। এই বইটাই তোমাদের কিনতে হবে সবাইকে। এই বইটা তোমরা কিনে নিবা। এই বইয়ে দেখবা যে গদ্য অংশে তোমাদের বইয়ে 15টা গদ্য দেওয়া আছে, সরি 30টা গদ্য দেওয়া আছে গদ্য অংশে, কিন্তু তোমাদের সিলেবাসে আছে এই 12টা গদ্য। ঠিক তেমনি কবিতা অংশেও 30টা কবিতা দেওয়া আছে তোমাদের বইয়ে, কিন্তু তোমাদের পড়তে হবে এই 12টা কবিতা। আমি এগুলো এখন নামগুলো বলছি, দেখো। বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, এই গদ্যটা তোমাদের সিলেবাসে আছে, যার রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তোমরা একটু মার্ক করে নেবা তোমাদের বইয়ে। অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর, বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, গৃহ রোকেয়া সাখাওয়াত হোসেন, আহ্বান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আমার পথ কাজী নজরুল ইসলাম, মানব কল্যাণ আবুল ফজল, মাসি পিসি মানিক বন্দ্যোপাধ্যায়, 52 দিনগুলো শেখ মুজিবুর রহমান, রেইনকোট আখতারুজ্জামান ইলিয়াস, মহাজাগতিক কিউরেটর মোহাম্মদ জাফর ইকবাল, নেকলেস গিদা মোপাসা। পাঠ্য বইয়ের 30টি গদ্য থেকে এই 12টি গদ্য তোমাদের পড়তে হবে। ঠিক তেমনি কবিতা পড়তে হবে তোমাদের বিভীষণের প্রতি মেঘনাদ মাইকেল মধুসূদন দত্ত, সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কাজী নজরুল ইসলাম, প্রতিদান জসিমউদ্দিন, সুচেতনা জীবনানন্দ দাশ, তাহারই পরে মনে সুফিয়া কামাল, পদ্মা ফররুখ আহমেদ, 18 বছর বয়স সুকান্ত ভট্টাচার্য, ফেব্রুয়ারি 1969 শামসুর রহমান, আমি কিংবদন্তির কথা বলছি আবু জাফর ওবায়দুল্লাহ, নুরুল দিনের কথা মনে পড়ে যায় সৈয়দ শামসুল হক, ছবি আবু হেনা মোস্তফা কামাল। 30টা কবিতার মধ্যে এই 12টা কবিতা তোমাদের পাঠ্য। এর পাশাপাশি সহপাঠ করতে হবে তোমাদের লাল সালু, এটা একটা উপন্যাস, লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। সিরাজউদ্দৌলা, এটা লিখেছেন সিকান্দার আবু জাফর। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের কোন বিষয়গুলো পড়তে হবে। আমি এখন পরীক্ষার মান বন্টনটা যদি একটু আলোচনা করি, প্রথম দিনেই তোমাদের বাংলা প্রথম পত্রের পরীক্ষা হবে মোট 100 নম্বরের। এর মধ্যে 100 নম্বরের মধ্যে তোমাদের রচনামূলক বা সৃজনশীল হবে 70 নম্বর। সৃজনশীল হবে 70। এটা কই?
সৃজনশীল হবে 70 নম্বরের, আর এমসিকিউ হবে বা নৈর্ব্যক্তিক হবে 30, নৈর্ব্যক্তিক 30 নম্বরের। তো এই 70 নম্বরের রচনামূলক বা সৃজনশীল প্রশ্ন 3টা অংশ থেকেই হবে। আমি এখন নম্বর বিভাজনটা দেখাচ্ছি তোমাদের, যে কোথা থেকে কতগুলো প্রশ্ন হবে। সৃজনশীল অংশে গদ্য অংশ থেকে প্রশ্ন থাকবে 4টি, কবিতা অংশ থেকে প্রশ্ন থাকবে 3টি, উপন্যাস থেকে প্রশ্ন থাকবে 2টি, নাটক থেকে প্রশ্ন থাকবে 2টি। সৃজনশীল অংশে আবারও বলছি, গদ্য থেকে 4টি, কবিতা থেকে 3টি, উপন্যাস থেকে 2টি, নাটক থেকে 2টি। তোমাকে পরীক্ষায় লিখতে হবে গদ্য থেকে 2টি, কবিতা থেকে 2টি, উপন্যাস থেকে 1টি, নাটক থেকে 1টি। কয়টা হলো? 2 2 4, একে 5 আর একে 6। আর এই সবগুলো থেকেই আরো যে কোনো একটি, এই সবগুলো থেকে তুমি এরপরে আরো যে কোনো একটা লিখতে পারবা। মোট 7টি প্রশ্ন, 70 মার্কস। আশা করি বুঝতে পেরেছ। গদ্য থেকে 4টি প্রশ্ন থাকবে, ন্যূনতম 2টি লিখতেই হবে। কবিতা থেকে 3টি প্রশ্ন থাকবে, 2টি লিখতেই হবে। উপন্যাস থেকে 2টি প্রশ্ন থাকবে, 1টি লিখতেই হবে। নাটক থেকে 2টি প্রশ্ন থাকবে, 1টি লিখতেই হবে। মোট হলো 6টি। আরেকটা প্রশ্ন তুমি এই 4টি অংশ থেকে যে কোনো একটা প্রশ্ন তুমি লিখতে পারবা। এই হলো তোমার মোট 7টি প্রশ্ন, 70 মার্কস। এখন আমরা এমসিকিউ এর আলোচনা করি। এমসিকিউ হবে 30 মার্কসের। তো এখানে গদ্য থেকে প্রশ্ন আসবে 12টি, কবিতা থেকে প্রশ্ন আসবে 12টি, উপন্যাস মানে লাল সালু, উপন্যাস থেকে প্রশ্ন আসবে 3টি, নাটক থেকে প্রশ্ন থাকবে 3টি, নৈর্ব্যক্তিক বা এমসিকিউ। এই মোট 30 মার্ক। তো আশা করি বুঝতে পেরেছো যে তোমাদের পাঠটা হচ্ছে 12টা গদ্য, 12টা পদ্য, একটা উপন্যাস, একটা নাটক। আর পরীক্ষা হবে 70 মার্কস সৃজনশীল, যেখানে 7টা প্রশ্নের উত্তর দিতে হবে, যে বিভাজনটা দেখিয়ে দিয়েছি এর আগেই। আর এমসিকিউ এই গদ্য থেকে 12টি, পদ্য থেকে 12টি, উপন্যাস থেকে 3টি এবং নাটক থেকে 3টি। এভাবে মোট 100 নম্বরের পরীক্ষা হবে। আজকে শুধু ধারণা দেওয়া হলো, পরীক্ষা নিয়ে এখনই চিন্তা করার বা ভাবার কোনো কারণ নাই। তো এখন আমরা এই 12টি গদ্য থেকে আজকে একটা গদ্যের আলোচনা আমরা শুনবো। এখন আজকে আমরা পড়ব অপরিচিতা গল্পটি। অপরিচিতা, এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। তো অপরিচিতা এটা একটা ছোট গল্প। ছোট গল্পের সংজ্ঞা আমরা একটু পরে জানবো, ছোট গল্প কি এটা পরে জানবো, এর জনককে। তো এই অপরিচিতা গল্প সম্পর্কে একটু আলোচনা করি। অপরিচিতা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম একটি সৃষ্টি। তো আজ থেকে প্রায় 5-7 বছর আগে এই উচ্চ মাধ্যমিকের ক্লাসেই রবীন্দ্রনাথ ঠাকুরের হৈমন্তী গল্পটি সিলেবাসে ছিল। হৈমন্তী গল্পটি ছিল এরকম যে, হৈমন্তী গল্পের যে নায়িকা হৈমন্তী, সে যৌতুক প্রথার নির্মম বলি হয়েছিল। যৌতুকের কারণে একটা মেয়ের জীবনে যে করুণ পরিণতি নেমে আসতে পারে, তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত ছিল ওই হৈমন্তী গল্পটি। ওই গল্পের নায়িকা হৈমন্তী সবকিছু সহ্য করে নিয়েছিল, সে কোনো প্রতিবাদ করেনি। তো এই অপরিচিতা গল্পটিকে অনেকে বলে থাকেন যে এই গল্পটি হৈমন্তী গল্পের বিপরীত। যে এই অপরিচিতা গল্পের
যে নায়িকা কল্যাণী, সে মূলত প্রতিবাদী হয়েছিল। অনেকেই বলে থাকেন যে অপরিচিত গল্পটিও যৌতুক প্রথার বিরুদ্ধে একটি প্রতিবাদ, কিন্তু আমরা যখন বিস্তারিত আলোচনা করব দেখবো যে আসলে এখানেও যৌতুক প্রথার বিরুদ্ধে প্রতিবাদ হয়নি তেমন। এটা একটা নারীর ব্যক্তিত্বের গল্প, নারীর চেতনার গল্প, এই বিষয়ে পরে আলোচনা হবে। তো আজকে আমরা আলোচনা করব যে অপরিচিত গল্পের যে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে নিয়ে, এবং তারপরে যদি আমরা সময় পাই তাহলে আমরা অপরিচিত গল্পে ফিরে যাব। তো রবীন্দ্রনাথ ঠাকুর এমন একটি নাম যে তাকে নিয়ে অনেকগুলো ক্লাস নেওয়া সম্ভব। তো আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা করব, যেটা তোমাদের কাজে লাগবে বিভিন্ন জায়গায়, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা থেকে শুরু করে সব জায়গায়। এবং এই অংশ মানে রবীন্দ্রনাথ থেকে প্রশ্ন থাকেই বা থাকবেই। তোমাদের অনেকেরই স্বপ্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বা, মেডিকেলে পড়বা, বুয়েটে পড়বা। তো যেখানেই পড়ো না কেন, বাংলা অংশ থেকে সাধারণত ভর্তি পরীক্ষায় প্রশ্ন থাকে একটা নির্দিষ্ট অংশ। তো আর বাংলা অংশের প্রশ্ন থাকবে, রবীন্দ্রনাথ থাকবে না এমন কখনো হয় না। রবীন্দ্রনাথ থেকে প্রশ্ন থাকেই। তো আজকে আমরা এখন রবীন্দ্রনাথ সম্পর্কে একটু জানবো। আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, মৃত্যু এগুলো তো জানি, তারপরও বলি যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সালের 7 মে। 1861 সালের 7 মে। মৃত্যু 1941 সালের 7 আগস্ট। এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, পাশাপাশি বাংলা সালগুলো তোমরা মুখস্থ রাখবা। বাংলা সাল হচ্ছে 25 বৈশাখ 1268 জন্ম, আর মৃত্যু হচ্ছে 22 শ্রাবণ 1348। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন, এটা সবাই জানি আমরা, যে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক যে পদবিটা তোমরা দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে যদি আমরা ঠাকুর বলছি, কিন্তু তাদের পারিবারিক পদবি ছিল কুশরী। অনেকেই কুশারী বলে থাকেন। তোমরা মনে রাখবা যে পারিবারিক পদবি ছিল কুশরী। এটা ভর্তি পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে সাধারণত। তো রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বিশ্বকবি। আমরা সবাই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, কিন্তু এই বিশ্বকবি উপাধিটি তিনি কিন্তু নিজেই নেননি, কেউ না কেউ তাকে উপাধিটি দিয়েছেন। তো বিশ্বকবি উপাধিটি রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়েছেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। ব্রহ্মবান্ধব উপাধ্যায়, এই ভদ্রলোক রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধিটি দেন। অনেকেই আমরা রবীন্দ্রনাথকে জানি যে তাকে কবিগুরু, গুরুদেব বলা হয়ে থাকে। এই কবিগুরু এবং গুরুদেব এই দুইটা উপাধি রবীন্দ্রনাথ ঠাকুরকে দেন মহাত্মা গান্ধী। তোমরা তার নাম জানো, মহাত্মা গান্ধী। মজার ব্যাপার হচ্ছে, মহাত্মা গান্ধীকে মহাত্মা উপাধিটি দেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমি আবারও বলছি, কবিগুরু, গুরুদেব এই উপাধি দুটো রবীন্দ্রনাথ ঠাকুরকে দেন মহাত্মা গান্ধী, আর মহাত্মা গান্ধীর মহাত্মা উপাধিটি প্রদান করেন রবীন্দ্রনাথ ঠাকুর। আরো দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের এখন আমরা তার যে প্রকাশিত গল্প, কবিতা, উপন্যাস এগুলো সম্পর্কে একটু আলোচনা করব। তার প্রথম প্রকাশিত কাব্য বনফুল।
কিন্তু এই এই বনফুল কাব্যগ্রন্থটি একটা পত্রিকায় প্রকাশিত হয়, বই আকারে প্রকাশিত হয়নি। এই কারণে অনেকে এটাকে প্রথম প্রকাশিত কাব্য বলে মানতে চান না। আর প্রথম বই আকারে প্রকাশিত হয় কবি কাহিনী। কবি কাহিনী এই কাব্যগ্রন্থটি প্রথম বই আকারে প্রকাশিত হয়। তার প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানীর হাট, তার প্রথম প্রকাশিত নাটক বাল্মীকি প্রতিভা, যেটি 1881 সালে প্রকাশিত হয়। তার প্রথম প্রকাশিত ছোট গল্প ভিখারিণী 1874 সালে প্রকাশিত হয়। তার প্রথম প্রকাশিত কবিতা হিন্দু মেলার উপহার, যেটি মাত্র 16 বছর বয়সে 1874 সালে প্রকাশিত হয়। তার প্রবন্ধ গ্রন্থ প্রথম বিবিধ প্রসঙ্গ 1883 সালে প্রকাশিত হয়। এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, বিশেষ করে ভর্তি পরীক্ষার জন্য বা তোমাদের এমসিকিউ প্রশ্নগুলোর জন্য। আমরা আরও জানবো রবীন্দ্রনাথ সম্পর্কে। তার ব্যাপ্তিটা এত ব্যাপক যে আসলে একটা ক্লাসে 20 মিনিটের একটা ক্লাসে রবীন্দ্রনাথ সম্পর্কে আলোচনা করা শেষ হবে না। রবীন্দ্রনাথ ঠাকুর যদি জন্ম না নিতেন, বাংলা সাহিত্য পূর্ণতা লাভ করতো না, অর্ধ হয়ে থাকতো। আমরা এখন তার নাটকগুলো সম্পর্কে আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত নাটক হচ্ছে বসন্ত। এই নাটকটি তিনি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর 12টি উপন্যাস লেখেন। তার একটি বিখ্যাত উপন্যাস চোখের বালি, যেটি বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। তার আরও একটি বিখ্যাত উপন্যাস গোরা, যেটা রাজনৈতিক উপন্যাস। চোখের বালি হচ্ছে মনস্তাত্ত্বিক উপন্যাস, গোরা রাজনৈতিক উপন্যাস। ঘরে বাইরে উপন্যাসের মূল বিষয় হচ্ছে ব্রিটিশ ভারতের রাজনীতি। এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে সাধারণত। ঘরে বাইরে উপন্যাসের মূল বিষয় ব্রিটিশ ভারতের রাজনীতি। তার আরো একটি বিখ্যাত উপন্যাস আছে, যদিও নামটা শুনতে কবিতার মতো, এই প্রশ্নটা অনেকে ভুল করে থাকে। শেষের কবিতা। শেষের কবিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত একটি উপন্যাসের নাম। এটি বাংলা সাহিত্যের রোমান্স ধর্মী একটি উপন্যাস। তো এই বিষয়গুলো মনে রাখতে হবে আমাদের। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প যে গ্রন্থটাতে সংকলিত হয় অখণ্ড গল্পগুচ্ছ, এই গ্রন্থে 95টি গল্প আছে। এর বাইরেও সে, গল্প স্বল্প, লিপিকা ইত্যাদি নামে তার আরো গ্রন্থ আছে এবং সেখানেও কিছু গল্প আছে। এটা তোমরা তোমাদের অপরিচিতা গল্পের যে কবি পরিচিতি, লেখক পরিচিতি আছে, সেইখানে তোমরা এটা দেখতে পাবা যে এই বিষয়গুলোর ওখানে আলোচনা আছে। রবীন্দ্রনাথ ঠাকুর আত্মজীবনী লেখেন। জীবন স্মৃতি নামে তার একটা আত্মজীবনী আছে, জীবন স্মৃতি। জীবন স্মৃতি এছাড়াও আমার ছেলেবেলা, আত্মপরিচয়, এগুলো হচ্ছে তার আত্মজীবনী। আমার ছেলেবেলা, জীবন স্মৃতি, এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের সব শাখায় তার পদচারণা থাকলেও তিনি মহাকাব্য লেখেননি। এই জিনিসটা মনে রাখবে যে রবীন্দ্রনাথ ঠাকুর কোনো মহাকাব্য রচনা করেননি। রবীন্দ্রনাথ ঠাকুর কিছু পত্রিকা সম্পাদনা করেছিলেন। 3টি পত্রিকা উনি সম্পাদনা করেন: সাধনা, বঙ্গদর্শন ও ভারতী। সাধনা, বঙ্গদর্শন ও ভারতী, মূলত এগুলো সাহিত্য পত্রিকা। এই 3টা পত্রিকা তিনি সম্পাদনা করেছিলেন তার জীবদ্দশায়। তো এবার আমরা আলোচনা করব তার নোবেল পুরস্কার প্রাপ্তি নিয়ে। তোমরা জানো যে উনি
1913 সালে নোবেল পুরস্কার পায় এবং গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য পায়। গীতাঞ্জলি বানানটা যদিও সবাই ভুল করো, গীতাঞ্জলি বানানটা হবে রস্বইকার, লয় রস্বইকার হবে, অনেকেই দীর্ঘইকার দিয়ে অভ্যস্ত, কিন্তু রস্বইকার হবে, এটা মনে করবা। এই গীতাঞ্জলি কাব্যটি প্রকাশিত হয় 1910 সালে। এটার ইংরেজি যে অনুবাদ, সেই অনুবাদটার নাম হচ্ছে সং অফারিংস। সং অফারিংস। অনেকে মনে করেন যে এই সং অফারিংস মানে গীতাঞ্জলির যে ইংরেজি অনুবাদ সং অফারিংস, এটা অন্য কেউ অনুবাদ করেন। এটা ভুল তথ্য। যে এই গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই। কিন্তু এই গীতাঞ্জলি কাব্যের যে ভূমিকাটা, মানে সং অফারিংসের যে ভূমিকা, ইংরেজি সংস্করণটা, এই ভূমিকাটা লিখে দেন ডাব্লিউ.বি. ইয়েটস। ডাব্লিউ.বি. ইয়েটস। এই কারণে অনেকে মনে করে থাকেন যে এই ডাব্লিউ.বি. ইয়েটসই মনে হয় সং অফারিংসের কি বলবো যে গীতাঞ্জলির অনুবাদক। কিন্তু এটা ভুল। এটা রবীন্দ্রনাথ নিজেই অনুবাদ করেন, শুধু ভূমিকাটা লিখেন ডাব্লিউ.বি. ইয়েটস। আর এই সং অফারিংস যদিও গীতাঞ্জলির অনুবাদ, কিন্তু এই সং অফারিংসে আরো বিভিন্ন কাব্য থেকেও কিছু কিছু কবিতা এখানে অ্যাড করা হয়, সংশোধন করা হয়, এবং এটার জন্যই তিনি 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। তো রবীন্দ্রনাথ ঠাকুরের আরো একটা বিখ্যাত কাব্যগ্রন্থ আছে, যেটার নাম সঞ্চয়িতা। মনে রাখবা, সঞ্চয়িতা। এই জিনিসটা পরীক্ষায় আসে। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ। কাজী নজরুলের সঞ্চিতা নামে আরেকটি গ্রন্থ আছে, সঞ্চিতা। যে জায়গায় আমাদের ভুলটা হয়, মনে রাখবা, সঞ্চয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আর সঞ্চিতা হচ্ছে কাজী নজরুল ইসলামের। আশা করি এই ভুলটা তোমাদের আর হবে না। তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ ঠাকুর। ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ ঠাকুর। তো ইনি ছদ্মনামে একটা পদাবলী লেখেন যে ভানু সিংহ ঠাকুরের পদাবলী, যেটি ব্রজবুলি ভাষায় রচিত। তো ভানু সিংহ ঠাকুর ছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর আরো 9টি ছদ্মনাম ব্যবহার করতেন। 9টি ছদ্মনাম ব্যবহার করতেন। আমাদের যে জাতীয় সঙ্গীত, আমাদের প্রাণের সঙ্গীত, এই জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের যে গীতবিতান কাব্যগ্রন্থ আছে, সে কাব্যগ্রন্থের স্বরবিতান অংশ থেকে এই আমার সোনার বাংলা গানটির 10টা লাইন নেওয়া হয়েছে আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে। এই জাতীয় সঙ্গীত বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে রচিত। আরো একটু বলে রাখি যে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার সম্পর্কে, তার বাবার নাম তোমরা জানো, দাদার নাম হয়তো অনেকে জানো না। যে রবীন্দ্রনাথের দাদার নাম হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। একটু আলোচনা করি তার সম্পর্কে। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা শিক্ষিত ছিলেন, তার কাছ থেকে রবীন্দ্রনাথ সাহিত্য দর্শন সম্পর্কে শিক্ষা লাভ করেছিলেন। কিন্তু তার দাদা দ্বারকানাথ ঠাকুর, ইনি অনেক জ্ঞানী মানুষ ছিলেন। রাজা রামমোহন রায়ের নাম নিশ্চয়ই শুনেছো তোমরা। রাজা রামমোহন রায়ের সাথে এই প্রিন্স দ্বারকানাথের সুসম্পর্ক ছিল। রাজা রামমোহন রায় একটা নতুন ধর্মের প্রবর্তন করেছিলেন, ব্রাহ্ম ধর্ম। অনেকেই মনে করে থাকেন যে এই রাজা রামমোহন রায়ের সংস্পর্শে এসেই প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ব্রাহ্ম ধর্মের দিকে ঝুঁকে পড়েন। এই কারণেই বা এই ধারাবাহিকতায় দ্বারকানাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথের বাবা, পরবর্তীতে রবীন্দ্রনাথ, সবাই ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হন বা ব্রাহ্ম ধর্মই পালন করেন তারা। আরো একটি তথ্য দিই যে তত্ত্ববোধিনী নামে একটি পত্রিকা ছিল। ওই পত্রিকার 5 জন সম্পাদক ছিলেন, তার মধ্যে একজন ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তার মানে রবীন্দ্রনাথের পরিবার শিক্ষায়, সংস্কৃতিতে, সাহিত্যে অনেক অনেক আগে থেকেই তারা সমৃদ্ধ ছিলেন। তো আর ক্লাস বাড়াবো না, যে এর পরের দিন আবার রবীন্দ্রনাথের কিছু অংশ আলোচনা করেই আমরা সরাসরি অপরিচিত গল্পে চলে যাব। তো
ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আমাদের ক্লাসগুলো দেখো। যদি কোনো সমস্যা মনে হয় বা কোনো পরামর্শ থাকে তোমরা ফোনে বা আমাদের কলেজের যে ইউটিউব চ্যানেল আছে TGMC অনলাইন ক্লাস, এখানে তোমাদের মন্তব্যগুলো করতে পারো বা ফোনে আমাদের জানাতে পারো। তো ভালো থেকো, সামনের ক্লাসে আবারও তোমাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।